সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে? নিশ্চয় ভালো। পরিবারের সবাই নিশ্চয় ভালো। আজকে আমি তোমাদেরকে ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্র অনলাইন ক্লাস 5 এ আলোচনা করব। আমরা গত ক্লাসে ব্যবসায় আইনগত দিকটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্যবসায় আইনগত চ্যাপ্টারটা হচ্ছে কি, আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কি ব্যবসায় আইনগত দিক, অর্থাৎ ব্যবসায় আইনগত দিক। তার একটা পার্ট হচ্ছে, আরেকটা পার্ট হচ্ছে কি বীমা এবং পরিবেশ আইন। আমরা আজকে বীমা এবং পরিবেশ আইনের বিষয়বস্তুগুলি নিয়ে আমরা আলোচনা করব। বীমা সম্পর্কে তোমাদের নিশ্চয় ধারণা আছে। তোমাদের মাধ্যমিক পর্যায়ে তোমরা বীমা সম্পর্কে যে প্রাথমিক ধারণাটা নিশ্চয় পেয়ে গেছো। দেখি বলতে পারো কিনা তোমরা বীমাটা কি? পারবে কেউ? বীমা সম্পর্কে তোমরা কিছু বলতে পারবে? আচ্ছা দেখ, আমি প্রাথমিক ধারণাটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। মানুষের জীবন এবং সম্পদকে ঘিরে যে ঝুঁকি এবং অনিশ্চয়তা বিদ্যমান, তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাপনাই হলো বীমা। আবার বলি, মানুষের জীবন এবং সম্পদকে ঘিরে যে ঝুঁকি বিদ্যমান বা যে অনিশ্চয়তা বিদ্যমান, তার বিপক্ষে আর্থিক সুরক্ষার ব্যবস্থা বা আর্থিক প্রতিকারের ব্যবস্থা বা আর্থিক নিশ্চয়তার যে ব্যবস্থা, সেটাই হচ্ছে তোমার বীমা। তাহলে আমরা কি পেলাম? যে বীমার মাধ্যমে মানুষের জীবনের বিপক্ষে বা মানুষের সম্পদের ক্ষতিগ্রস্ত সম্পদের বিপক্ষে যে বীমা কি করে, মানুষকে সুরক্ষা দেয়, মানুষকে নিশ্চয়তা দেয় বা প্রতিকার করে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এটা করতে গিয়ে আমরা দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে কি জীবন এবং একটা হচ্ছে কি সম্পদ। তার মানে বীমাটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি এই দুইটা কাজকে কেন্দ্র করে। একটা হচ্ছে কি তোমার জীবন বীমা, আর একটা হচ্ছে কি তোমার সাধারণ বীমা, বা সাধারণ বীমাকে অন্যভাবে বলা যেতে পারে সম্পদ সম্পর্কিত বীমাও কিন্তু বলা যেতে পারে। ক্লিয়ার? জীবন বীমাটা কি বলো? মানুষের জীবন এবং জীবন সম্পর্কিত ঝুঁকি যে বীমার মাধ্যমে বীমা করা হয়। দেখ, আবার বলছি, মানুষের জীবন এবং জীবন সম্পর্কিত ঝুঁকি যে বীমা ব্যবস্থার আওতায় করা হয়, সেটাই হচ্ছে তোমার জীবন বীমা। জীবন বীমাকে অন্যভাবে বলা যেতে পারে নিশ্চয়তা বীমা। এই জন্য নিশ্চয়তা বীমা বলা হয় যে মানুষের জীবনে ক্ষতিপূরণ দেওয়া কিন্তু সম্ভব না, বা কোনো মানুষ যদি অক্ষম হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, বা কোনো ঝুঁকির সম্মুখীন হয়, সেটার প্রতিকার বা সেটার ক্ষতির পরিমাপটা করা কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে বীমা কোম্পানি কি করে, যে পূর্ব নির্ধারিত চুক্তি মোতাবেক বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে চুক্তি মোতাবেক তাদের মৃত্যু হলে একভাবে সেটাকে আর্থিকভাবে কিছুটা নিশ্চয়তা দেয়, আর্থিকভাবে কিছুটা প্রতিকারের ব্যবস্থা করে থাকে, বা যদি অক্ষম হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, বা মেয়াদান্তে ধর বীমা করা হলো, একটা নির্দিষ্ট সময়ের জন্য বীমা করা হলো, সেই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে বা সেই মেয়াদটা অতিক্রান্ত হলে, সেক্ষেত্রে বীমাকারী কর্তৃপক্ষ বীমা গ্রহীতাকে নির্দিষ্ট পরিমাণের অর্থ চুক্তি মোতাবেক নির্দিষ্ট পরিমাণের অর্থ প্রদান করে থাকে। সেই জন্য বলা হচ্ছে কি বীমাটা হচ্ছে কি জীবন বীমাটা হচ্ছে কি অন্যভাবে বলতে পারি আমরা নিশ্চয়তা চুক্তি বা নিশ্চয়তা চুক্তি হিসেবে আমরা বলতে পারি। তাহলে আমরা প্রথম পেলাম জীবন বীমা। এরপরে গেল যে সাধারণ বীমা বা সম্পদ সম্পর্কিত বীমা। সাধারণ বীমাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি তোমার নৌ বীমা, একটা হচ্ছে কি তোমার
অগ্নি বীমা, অর্থাৎ সম্পদ সম্পর্কিত বীমাটাকে আমরা যে বিভাগে ভাগ করি, সাধারণ বীমা এবং নৌ বীমা। সাধারণ বীমাটা কি? তাহলে আমরা সাধারণ বীমাটাকে কাকে বলবো? সম্পত্তির ঝুঁকি যে বীমা ব্যবস্থা বীমা করা হয়, সম্পত্তির ঝুঁকি যে বীমা ব্যবস্থায় বীমা করা হয় তাকে আমরা সাধারণ বীমা বা সম্পত্তি বীমা বলে থাকি। আবার বলছি, সম্পত্তি সম্পর্কিত ঝুঁকি যে বীমা ব্যবস্থায় বীমা করা হয় তাকে আমরা সাধারণ বীমা বলি। সেক্ষেত্রে মধ্যে সম্পত্তি সম্পর্কিত বীমা বলতে ধরো কোন একটা প্রতিষ্ঠানের মালামাল হতে পারে, ঘর হতে পারে, গুদাম হতে পারে, দোকান হতে পারে, কারখানা হতে পারে, হ্যাঁ, সেগুলি মালামাল নষ্ট হতে পারে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, নষ্ট হতে পারে, বা নৌ বীমার আওতায় দুর্ঘটনায় জাহাজ ক্ষতিগ্রস্ত হতে পারে, জাহাজের মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে, জাহাজের মালামাল নষ্ট হতে পারে, ডাকাতি হতে পারে। এই জাতীয় যে কোনো অবস্থায় যখন নাকি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেক্ষেত্রে এই সাধারণ বীমার আওতায় সেক্ষেত্রে বীমাকারী কর্তৃপক্ষ বীমা গ্রহীতাকে চুক্তি মোতাবেক নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করে থাকে। আমরা এই ক্ষেত্রে আমরা ক্ষতিপূরণের কথা কেন বললাম? জীবন বীমার ক্ষেত্রে আমরা বললাম যে নিশ্চয়তা চুক্তি, জীবন বীমাটা হচ্ছে নিশ্চয়তা চুক্তি, সেখানে কিছু পরিমাণ আর্থিকভাবে সেখানে কিছুটা বীমা গ্রহীতাকে সেটাকে অর্থ প্রদান করে থাকে, কিন্তু সেটা ক্ষতিপূরণ না। এক্ষেত্রে কিন্তু যে পরিমাণ ক্ষতি বীমা বা সাধারণ বীমার ক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি বীমা গ্রহীতা হয়ে থাকে, বীমাকারী কর্তৃপক্ষ যথাযথভাবে নিশ্চিত হওয়ার পর সে পরিমাণ ক্ষতি পূরণ বীমা গ্রহীতাকে দিয়ে থাকে। তাহলে সেই জন্য আমরা এটাকে ক্ষতিপূরণের চুক্তি হিসেবেও কিন্তু অবহিত করতে পারি। ক্লিয়ার? এখন হচ্ছে কি যেটি এটার মাধ্যমে কি কি সুবিধা আমরা পেতে পারি? বীমা কি করে? বীমার প্রয়োজনীয়তাটা কি? ব্যবসা ক্ষেত্রে কি যদি বীমা না করলে হয় না? অবশ্যই ব্যবসা ক্ষেত্রের মধ্যে একসময় কিন্তু ব্যবসা ক্ষেত্রে বীমাটা খুব প্রচলন ছিল না, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে ব্যবসায় যখন নাকি ব্যবসায় ক্রমান্বয়ে ব্যবসায়ের মধ্যে বিভিন্ন ঝুঁকি চলে আসলো, প্রতিবন্ধকতা চলে আসলো, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো, তখন এটাকে কেন্দ্র করে বীমার প্রচলন শুরু হলো। বীমা কি করে? বীমা প্রথমত যে জিনিসটা করে থাকে সেটা হচ্ছে কি ব্যবসায়ীদেরকে ঝুঁকিগত প্রতিবন্ধকতাগুলি দূর করে। ঝুঁকিগত প্রতিবন্ধকতা বলতে কি বোঝাচ্ছে দেখি বলো। ব্যবসা ক্ষেত্রের মধ্যে আমরা জানি যে ব্যবসার মধ্যে ঝুঁকি এবং অনিশ্চয়তা সমান্তরালভাবে চলে। ব্যবসায় লাভ বা ব্যবসায় মুনাফার পাশাপাশি ঝুঁকি এবং অনিশ্চয়তাকে সমান্তরালভাবে পরিচিত। এই ব্যবসার এই ঝুঁকি অনিশ্চয়তাকে কেন্দ্র করে বা এই ঝুঁকি অনিশ্চয়তা যখন নাকি সামনে চলে আসে অনেকে ব্যবসায়ের মধ্যে তার উৎসাহটা হারিয়ে ফেলে। কিন্তু বীমা কি করে? বীমা ব্যবসায়ীদেরকে এই ঝুঁকিগত বা প্রতিবন্ধকতা গুলিকে দূরীভূত করতে সহায়তা করে, অর্থাৎ ব্যবসায় যাতে করে ব্যবসায় নিশ্চিন্ত মনে তার ব্যবসা কার্যক্রমটা পরিচালনা করতে পারে। নিশ্চিন্ত মনে ব্যবসা কার্যক্রম পরিচালনা বলতে সে যাতে করে ব্যবসায় পূর্ণাঙ্গ মনোনিবেশ করতে পারে, যে কখনো যদি সে ক্ষতিগ্রস্ত হয় বীমা কোম্পানি থেকে সে ক্ষতিপূরণ পাবে। এইটা যখন নাকি ব্যবসায়ীর মাথায় চলে আসবে সে তখন অধিক উৎসাহ সহকারে সে কাজ করতে পারবে। তো এটার বিনিময়ে কিসের বিনিময়ে বীমা কোম্পানি এটা করবে? বীমা কোম্পানি একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের বিনিময়ে এই ঝুঁকিটা তারা নিজেদের কাঁধে নেবে। এরপর হচ্ছে কি বিনিয়োগের উৎসাহ সৃষ্টি বা একটা বিনিয়োগের উৎসাহ সৃষ্টি হয়। আর ব্যবসায় এটা বিনিয়োগ করবে, সেখান থেকে লাভের আশায় বিনিয়োগ করবে থাকে, কিন্তু হচ্ছে কি যে সেই বিনিয়োগটা থেকে লাভ আসতে পারে নাও আসতে পারে, যেহেতু এখানে ব্যবসা করতে গেলে ঝুঁকিটা সামনে চলে আসে। এই ক্ষেত্রের মধ্যে ব্যবসায়ীদেরকে অধিক উৎসাহ সহকারে বিনিয়োগ করার জন্য বীমা কোম্পানি ব্যবসায়ীদেরকে সহায়তা করবে। দেখা যাচ্ছে কি যে কিছু ঝুঁকি আছে যেটার উপর মানুষের হাত নাই, আবার কিছু যেটাকে বীমার আওতায় করা যায় না, আবার কিছু ঝুঁকি আছে যেটাকে বীমার আওতায় করা যায়, বীমার আওতায় নিয়ে আসা যায়।
ধরো কারখানার আগুন লাগলো, অনেক কোনো ব্যবসায়ীর গুদামে আগুন লাগলে বা কারখানায় আগুন লাগলে বা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দিয়ে থাকে। এতে করে ব্যবসায়ী নিশ্চিন্ত মনে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে বা বিনিয়োগ করে, যে তারা একটা নিশ্চিন্ত মনে করবে এই জন্য যে তারা ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে তারা কিছুটা ক্ষতিপূরণ পেতে পারে বা পাবে, এই ধারণাকে কেন্দ্র করে তারা বিনিয়োগ করবে। এরপরে কি থাকতে পারে, আর কি বিনিয়োগ প্রয়োজনের মধ্যে আর কি আমরা বলতে পারি, বৈদেশিক ব্যবসায়ের উন্নয়ন। এখন একটা দেশের সাথে, এখন গ্লোবালাইজেশনের যুগ, প্রত্যেকটা দেশ একটা দেশের সাথে অন্যটা দেশ ব্যবসায় তাদের মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, প্রত্যেকটা দেশ অন্য দেশের ব্যবসায় কার্যক্রমের উপর নির্ভরশীল। কিন্তু একটা দেশের সাথে অন্য দেশের যে ব্যবসাটা হয়ে থাকে, বিভিন্ন ব্যবসার যে ব্যবসাটা সেটা হচ্ছে অনিশ্চয়তা ভরপুর। পণ্য পাঠানোর সময় অনিশ্চয়তা থাকতে পারে, তারা সেটা গ্রহণ করলে টাকা পাঠাতে অনিশ্চয়তা থাকতে পারে, মালামাল না পৌঁছানোর অনিশ্চয়তা থাকতে পারে, দুর্ঘটনার অনিশ্চয়তা থাকতে পারে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে এই ঝুঁকিটা কিভাবে বণ্টিত হবে? এই ঝুঁকিটা বণ্টিত হবে, এই কাজটা করে থাকে বীমা কোম্পানি, এই কাজটা করে থাকে। আরেকটা হচ্ছে কি, কর্মী মনোবল উন্নয়ন সম্ভব হয় বীমার মাধ্যমে। কিভাবে কর্মী মনোবল? যখন নাকি কর্মীরা কোন একটা ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে, কারখানায় ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে, তখন যদি তাদের গ্রুপ বীমা থাকে, যৌথ বীমা থাকে, তখন তারা দৃঢ়ভাবে তারা কাজ করতে পারে। দৃঢ়ভাবে কাজ করতে পারে বলতে যে তারা নিশ্চিন্ত কাজ করতে পারে যে তারা যদি কখনো ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে বীমা কোম্পানি তাদেরকে কিছুটা আর্থিকভাবে সহায়তা করবে। এতে করে তারা অধিক উৎসাহ সহকারে কাজে মনোনিবেশ করতে পারে। ক্লিয়ার? তাহলে বীমার সুবিধাটা বা বীমার প্রয়োজনীয়তা আমরা জেনে গেলাম। এরপর হচ্ছে বীমা করার প্রক্রিয়া। বীমা কিভাবে করা হবে? বীমা করার প্রক্রিয়াটাকে আমরা কয়েকটা স্টেজে ভাগ করতে পারি। প্রস্তাব প্রদান, প্রস্তাব বিবেচনা, প্রিমিয়াম জমার নির্দেশ, বীমাপত্র ইস্যু। প্রস্তাব প্রদান, প্রথম হচ্ছে কি এখানে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে কি বীমা গ্রহীতা, একটা হচ্ছে কি বীমাকারী। বীমা প্রতিষ্ঠানটাকে বলা হয় বীমাকারী, আর যে ব্যক্তি এই বীমাটা করবে তাকে বলা হবে বীমা গ্রহীতা। এক্ষেত্রে বীমা গ্রহীতা বীমাকারী প্রতিষ্ঠানকে তার জীবন বা সম্পত্তি বীমা করার জন্য প্রস্তাব উপস্থাপন করবেন। প্রথমত প্রস্তাব উপস্থাপন করবেন বলতে সেক্ষেত্রে মধ্যে নির্দিষ্ট ফরম প্রদান সাপেক্ষে পূরণ করে সেই প্রস্তাবটা বীমা কোম্পানির কাছে উপস্থাপন করবেন। এরপর হচ্ছে কি যে প্রতিষ্ঠান বা বীমাকারী কর্তৃপক্ষ সেটা দেখে সেটা বিবেচনা করবে, প্রয়োজনীয় কাগজপত্রগুলি দেখে। ধরো যদি মানুষের জীবন বীমা হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির সমস্ত তথ্যগুলি ওনারা দেখবেন। আর যদি প্রতিষ্ঠানের কোনো একটা প্রতিষ্ঠানের সম্পত্তি বা সম্পদে যদি বীমা করা হয়ে থাকে, সেই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, সম্পত্তির পরিমাণ, ঝুঁকিগত প্রতিষ্ঠানের ঝুঁকি ইত্যাদি বিবেচনা করে বীমাকারী প্রতিষ্ঠান বিবেচনা করবে। যদি বিবেচনা করে যদি সন্তুষ্ট হন, তখন তারা প্রিমিয়াম জমাদারের নির্দেশ প্রদান করবেন। প্রিমিয়ামটা কি? প্রিমিয়াম হচ্ছে কি তোমার যে ঝুঁকিটা তারা গ্রহণ করবে, সেই ঝুঁকি গ্রহণের জন্য যে আর্থিকভাবে যে অর্থটা প্রদান করা হয়, যে কিস্তিটা প্রদান করা হয়, সেটাকে বলা হয় প্রিমিয়াম। প্রিমিয়ামটা জীবন বীমার ক্ষেত্রে একরকম, আর সাধারণ বীমার ক্ষেত্রে হচ্ছে কি আরেক রকম। জীবন বীমার ক্ষেত্রের মধ্যে 3 মাসিক হতে পারে, 6 মাসিক হতে পারে, বার্ষিক হতে পারে, এককালীন হতে পারে, হ্যাঁ বিভিন্ন কিস্তি মোতাবেক হতে পারে। কিন্তু সাধারণ বীমার ক্ষেত্রে সাধারণত প্রিমিয়ামগুলি 1 বা 2 কিস্তির মাধ্যমে সেটা দেওয়া হয়ে থাকে। এরপর যখন নাকি প্রিমিয়াম দেওয়া হবে, প্রাথমিক তাদের মধ্যে চুক্তি সম্পাদিত হবে এবং এর পরবর্তীতে যে কোম্পানি বা বীমাকারী কর্তৃপক্ষ বীমা গ্রহীতাকে তোমার বীমাপত্র ইস্যু করবে। তবে এখানে মধ্যে যদি কিছুটা সময় লাগে, তখন সেক্ষেত্রে মধ্যে তারা সাময়িক বীমাপত্র বা স্বীকৃতিপত্র কিন্তু প্রদান করতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা বীমা সম্পর্কে প্রাথমিক ধারণাটা পেয়ে গেলাম। এরপর আছে যে আমাদের পরবর্তী অংশে পরিবেশন। পরিবেশনটা কি?
পরিবেশ আইনের ব্যবসার সাথে পরিবেশের আইনের কি সম্পর্ক? ব্যবসা করতে গেলে পরিবেশ ব্যবসার আমরা আগে ব্যবসায় বোঝে অবধিতার কথা বললাম, হ্যাঁ। এখন ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে কিন্তু পরিবেশের একটা সম্পর্ক খুব অঙ্গাঙ্গী ভাবে জড়িত। কি সেটা আমরা কি বলতে পারি? পরিবেশ আইন সম্পর্কে আমরা কি ধারণা দিতে পারি? দেশের সামগ্রিক পরিবেশ রক্ষায় রাষ্ট্র কর্তৃক যে আইন বিধিবিধান প্রণয়ন করা হয় তাকে পরিবেশ আইন বলা হয়। বুঝা গেছে? পরিবেশ আইনটা বুঝা গেছে? আবার বলছি, দেশের সামগ্রিক পরিবেশ রক্ষায় রাষ্ট্র কর্তৃক যে আইন বা বিধিবিধান বা নিয়ম কানুন বা নিয়মাবলী প্রণয়ন করা হয় তাকে পরিবেশ আইন বলা হয়ে থাকে। এটা করার কারণটা হচ্ছে কি যে ব্যবসা করতে গিয়ে মানুষ দেখা যাচ্ছে কি যে এখন মানুষ আমাদের যে এটা হচ্ছে কি ট্রেন্ড বা যে এটা হচ্ছে যে আমরা যে কোনো ভাবে আর্থিকভাবে লাভবান হবো, কি কোথায় কি হলো না হলো, পরিবেশে কি ক্ষতি হলো না হলো আমরা সেটা দেখবো না। কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার কিন্তু এই আইনটা করতে সরকার কিন্তু বাধ্য হয়েছে। কি জন্য বাধ্য হয়েছে? না হলে সেটাকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। আমাদের দেশের পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে 1995 সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আমাদের এই পরিবেশ আইনটা কার্যক্রম পরিচালনা করা হয়। সেটা পরবর্তী পর্যায়ে কিছুটা সংশোধিত আকারে 1997 সালের বিধিমালা অনুযায়ী বাংলাদেশের পরিবেশ আইনটা আমরা কার্যকর করেছি। এই পরিবেশ আইনের আওতায় হচ্ছে কি তোমার পরিবেশ দূষণ। পরিবেশ দূষণটা কি? এখন খুব ভাবে চলে আসছে যে পরিবেশ দূষণ বিভিন্নভাবে পরিবেশের আমরা দূষণ করছি, বিভিন্নভাবে আমরা পরিবেশের দূষণ। তোমাদের রাঙ্গুনিয়া অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি, এই চট্টগ্রামের মধ্যে তোমাদের কিন্তু রাঙ্গুনিয়া অঞ্চলের মধ্যে সবচেয়ে পরিবেশ দূষণটা বেশি হচ্ছে। কিভাবে হচ্ছে জানো? কেউ বলতে পারবে না? বলবো না। সেটা হচ্ছে কি ইটভাটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি পরিবেশটা দূষণ করছি। আচ্ছা দেখ, সেটা পরিবেশ দূষণটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? প্রাকৃতিক বিভিন্ন উপাদানের সাথে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য বিদ্যমান, কোনো কারণে তা ব্যাহত হলে বা প্রকৃতিতে কুপ্রভাব পড়লে তাকে আমরা পরিবেশ দূষণ বলতে পারি। আবার বলছি, প্রাকৃতিক বিভিন্ন উপাদানের সাথে জীবনের যে ভারসাম্য বিরাজমান, যে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য বিরাজমান। আবার বলছি, প্রাকৃতিক বিভিন্ন উপাদানের সাথে জীবনে যে স্বাভাবিক ভারসাম্য বিরাজমান বা বিদ্যমান, কোনো কারণে তা ব্যাহত হলে বা কোনো কারণে সেটার মধ্যে যদি কুপ্রভাব পড়ে তাকে আমরা পরিবেশ দূষণ বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণ। এখন আমাদের ঘুরে ফিরে কিন্তু আমরা কথা চলে আসছি ব্যবসায়িক কর্মকাণ্ডের কিন্তু আমরা চলে আসছি। কি জন্য? আমরা যেহেতু ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্ট, ঘুরে ফিরে আমাদের কথা আসবে ব্যবসায় উৎপাদন, মূলধন, মুনাফা, লাভ, ক্ষতি, এগুলি চলে আসবে। হ্যাঁ, সেক্ষেত্রের মধ্যে আমাদের পরিবেশ দূষণের সাথে কিসের সম্পর্ক? ব্যবসায়ীর সাথে পরিবেশ দূষণের কিন্তু একটা সম্পর্ক বিরাজমান। ব্যবসায়ীরা কিভাবে পরিবেশ দূষণ করে থাকে? শব্দ দূষণের মাধ্যমে ব্যবসায়ীরা পরিবেশ দূষণ করে থাকে, পানি দূষণের মাধ্যমে ব্যবসায়ীরা পরিবেশ দূষণ করে থাকে, তোমার বায়ু দূষণের মাধ্যমে ব্যবসায়ীরা পরিবেশ দূষণ করে থাকে। আর কিসের মাধ্যমে ব্যবসায়ীরা পরিবেশ দূষণ করে থাকে? মাটি দূষণের মাধ্যমে ব্যবসায়ীরা পরিবেশ দূষণ করে থাকে। শব্দ দূষণটা কি? শব্দ দূষণটা কি? এই যে শান্ত এবং নিরিবিলি পরিবেশে পারিপার্শ্বিকতায় শব্দ কোলাহল বেড়ে যাওয়ার কারণে, অর্থাৎ চারিদিকে শব্দ এবং কোলাহল বেড়ে যাওয়ার কারণে শান্ত এবং নিরিবিলি পরিবেশে যে অস্বাভাবিকতা সৃষ্টি হয়। আবার বলছি, পারিপার্শ্বিক শব্দ
এবং কোলাহলের কারণে শান্ত এবং নিরিবিলি পরিবেশে পারিপার্শ্বিক শব্দ এবং কোলাহল বেড়ে যাওয়ার কারণে শান্ত এবং নিরিবিলি পরিবেশে যে অস্বাভাবিকতা সৃষ্টি হয় সেটাকে বলা হয় শব্দ দূষণ। বিভিন্ন ভাবে শব্দ দূষণ হতে পারে। কলকারখানা সাউন্ডের মাধ্যমে শব্দ দূষণ হতে পারে, গাড়ির হর্নের মাধ্যমে শব্দ দূষণ হতে পারে, মেশিনারির শব্দ দূষণের মাধ্যমে শব্দ দূষণ হতে পারে, বুলডোজার ড্রিল মেশিনের শব্দ দূষণের মাধ্যমে হতে পারে, উচ্চ স্বরে কেউ মাইক বাজানোর মাধ্যমে শব্দ দূষণ হতে পারে। এতে করে কিন্তু পরিবেশের যে স্বাভাবিক ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায় এবং মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মানুষের কিন্তু শ্রবণ শক্তি আস্তে আস্তে এর মাধ্যমে মানুষের শ্রবণ শক্তি হ্রাস পেয়ে যায়। পানি দূষণ সেটা কি কেউ বলতে পারবা? পানির স্বাভাবিকতায়, আবার বলছি, পানির স্বাভাবিকতায় প্রাণী জগতের প্রাণী জগৎ এবং সৃষ্টিকুলের জন্য বিপর্যয় সৃষ্টিকরণের কাজকে পানি দূষণ বলে। আবার বলছি, পানির স্বাভাবিকতায় প্রাণী জগতের সৃষ্টিকুলের জন্য বিপর্যয় সৃষ্টিকরণের কাজকে পানি দূষণ বলে। অর্থাৎ যখন নাকি পানির যে স্বাভাবিক অবস্থা সেটা যখন নাকি মানুষের এবং প্রাণীর জন্য সেটা অস্বাভাবিক অবস্থায় পরিণত হয় বা ব্যবহার অনুপযোগী হয়ে যায়, তখন সেটাকে আমরা পানি দূষণ বলি। আমরা পানিকে বলি জীবনের অন্য নামটা হচ্ছে কি তোমার পানি। কিন্তু দেখা যাচ্ছে কি যে বর্তমানে বিভিন্ন সময়ের মধ্যে আমরা ঢাকার দিকে তাকালে দেখি, বুড়িগঙ্গার নদীর পানির দিকে তাকালে দেখি, চট্টগ্রামের কর্ণফুলী নদীর পানির দিকে তাকালে দেখি, দেখা যাচ্ছে কি যে কি বিভিন্ন কলকারখানার বর্জ্য যেগুলি আছে, শিল্প কারখানার বর্জ্য যেগুলি আছে, সুয়েজের ময়লা বা কলকারখানার বর্জ্য যেগুলি আছে, সবগুলি কোথায় যাচ্ছে? পানিতে যাচ্ছে। পরোক্ষভাবে সেই পানিগুলি বিভিন্ন জায়গার মাধ্যমে প্রবাহিত হয়ে নদীতে পড়ছে। এর মাধ্যমে কি হচ্ছে? এর মাধ্যমে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে কি হচ্ছে? কি বায়ু দূষণ। বায়ু দূষণটা কি? স্বাভাবিকত বায়ুতে যখন স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ধুলাবালি, ময়লা, সীসা, গ্যাস ইত্যাদি দৃষ্টি গোচর হয় বা পরিলক্ষিত হয়, সেটাকে আমরা বায়ু দূষণ বলতে পারি। বা সীসা এটা সাধারণত কলকারখানার ধোঁয়ার মাধ্যমে সেটা বায়ুতে প্রবাহিত হয়। এর মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তবে আশার কথা বা খুশির কথা সেটা হচ্ছে কি যে এই করোনা পরিস্থিতির কারণে দেখা যাচ্ছে কি যে বিশ্বের মধ্যে যে অনেক জায়গায় বায়ু দূষণের মাত্রাটা কমে আসছে। এটার কারণটা হচ্ছে কি যে অনেক জায়গায় অনেক সময় কলকারখানা বন্ধ ছিল বা গাড়ি ঘোড়া এগুলি কম চলছিল, যার ফলে দেখা যাচ্ছে কি যে বায়ুতে ধুলাবালির পরিমাণটা কমে আসছিল। আচ্ছা, এরপর হচ্ছে কি যে মাটি দূষণ। মাটি দূষণটা কি বলো? উর্বর মাটি বা মাটির উপর স্তর যখন বিভিন্ন উপাদান দ্বারা উর্বর মাটি বা মাটির উপর স্তর যখন বিভিন্ন খারাপ উপাদান যুক্ত হয়ে তার স্বাভাবিকতা হারায়, অর্থাৎ মাটির যে ন্যাচারাল যে প্রোডাক্টিভিটি যেটা আছে সেটা যখন হারায়, সেটাকে আমরা মাটি দূষণ বলতে পারি। বিভিন্ন কারণে এই মাটি দূষণ হয়ে থাকে। ধরো বড় বড় কৃষি ফার্ম যেগুলি আছে সেগুলি তারা মাটির মধ্যে অতিরিক্ত সার বা কীটনাশক প্রয়োগ করছে। বিভিন্ন শিল্প কারখানা তার বর্জ্যগুলি মাটিতে ফেলে দিচ্ছে, ইটিপি তারা ব্যবহার করছে না। এর ফলে কি হচ্ছে? এর ফলে মাটির তার স্বাভাবিকতাটা হারাচ্ছে। এটা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এটার জন্য অধিকাংশ দায়ী হচ্ছে আমাদের দেশের বিভিন্ন ধরনের ব্যবসায়ী বা কলকারখানার মালিকেরা তাদের কার্যক্রমের মাধ্যমে এই মাটি দূষণগুলি সম্পাদিত করে থাকে। তাহলে দেখা যাচ্ছে কি যে শব্দ দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ এগুলি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এটার সাথে আমাদের যে ব্যবসায়ী সমাজ জড়িত। তবে এটা থেকে উত্তরণের জন্য ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা এবার একটা ভিন্ন ধরনের জিনিস নিয়ে আলোচনা করব, আইএসও। এটা কি?
এটা একটা সম্পূর্ণ একটা নতুন বিষয়, এটার সাথে ব্যবসার একটা আমাদের সম্পর্ক বিরাজমান। কি সেটা? আইএসও সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? দেখি বলো। বলো বলো বলো। আইএসও মিনিংটা হচ্ছে কি তোমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। আইএসও মিনিংটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। সেটা কি? সেটা হচ্ছে কি তোমার একটা প্রতিষ্ঠান কতটা মানসম্মত পণ্য বা সেবা উৎপাদন করে, সরবরাহ করে, তাদের ব্যবস্থাপনা মান কেমন, এই সম্পর্কিত সনদ যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটা দিয়ে থাকে সেটাকে বলা হয় আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। একটা প্রতিষ্ঠান কতটা মানসম্মত পণ্য উৎপাদন করে থাকে, সেবা প্রদান করে থাকে, এটার ব্যবস্থাপনার মানটা কিরকম, প্রতিষ্ঠানের কমপ্লায়েন্সটা কিরকম, এই সম্পর্কিত সনদ যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটা দিয়ে থাকে সেটাকে বলা হয় আইএসও। 1947 সালে জেনেভায়, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এই আইএসও কার্যক্রমটা পরিচালিত, জেনেভা কার্যক্রমটা শুরু হয়েছে এবং অদ্যাবধি তার কার্যক্রমটা পরিচালনা করে আসছে। হ্যাঁ, এটা গুরুত্বটা কি? দেখা যাচ্ছে কি যে বর্তমানে যে বিশ্বের যুগ, প্রত্যেকটা দেশ, একটা দেশ অন্য দেশের মধ্যে পণ্য আমদানি করে থাকে, রপ্তানি করে থাকে, তাদের বিভিন্ন পণ্যগুলি সম্পর্কে আমরা দেশ বিদেশের পণ্যগুলি সম্পর্কে পূর্ণাঙ্গ আমাদের ধারণা নেই। এক্ষেত্রে কোন একটা দেশ থেকে আমরা যখন একটা পণ্য আমদানি করতে যাব, তখন আমরা প্রথমে যে জিনিসটার কথা চিন্তা করব সেটা হচ্ছে যে সে প্রতিষ্ঠানটার আইএসও সনদ আছে কিনা। সেই প্রতিষ্ঠানটা আইএসও সনদ আছে কিনা। আইএসও সনদ থাকার অর্থ হচ্ছে কি যে কি প্রতিষ্ঠানটার পণ্যটা ভালো, মানটা ভালো, গুণাবলীটা ভালো, সেটা যথাযথভাবে যে সেটার যে কথাগুলি বলে, যে স্পেসিফিকেশন বা যেটা সেটার মধ্যে পণ্যটার উপরে ভাগে যেটা লিপিবদ্ধ থাকে বা সেটার সাথে পণ্যটার নিশ্চয় মিল আছে, তখন আমরা অতি সহজে সেই পণ্যটা আমরা গ্রহণ করতে পারি। আর কোন একটা প্রতিষ্ঠানে আইএসও সনদ গ্রহণ করাটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। পণ্যটাকে আন্তর্জাতিকরণ বা বিদেশি দেশ ব্যবসায়ীর কাছে পণ্যটাকে ভালোভাবে উপস্থাপন করা বা তাদের কাছে গ্রহণযোগ্যতা করার জন্য আইএসও সনদটা কিন্তু গুরুত্ব খুব বেশি। তারা শুধুমাত্র পণ্যটার মান গুণটা দেখে না, তারা যে প্রতিষ্ঠানের থেকে পণ্যটা উৎপাদন করা হয় সেই প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টটা বা পরিবেশটা কিরকম, তারা যথাযথভাবে সবকিছু মেনটেন করে কিনা, কর্মীদেরকে তারা সমস্ত সুযোগ সুবিধা দেয় কিনা, তারা ইটিপি ব্যবহার করে কিনা, হ্যাঁ, তারা পরিবেশের কোনো দূষণ করছে কিনা, হ্যাঁ, তারা সময়ে সময়ে সেটাকে তারা পর্যবেক্ষণ বা পরিদর্শনের মাধ্যমে তারা সেটাকে তাদের তদারকির আওতায় রেখে থাকে। সেই জন্য বিশ্বের যে কোনো দেশ পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে এই আইএসও সনদধারী প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে থাকে। তারা কিন্তু যে জিনিসটাকে তারা মান বা যোগ্যতা বা গুণাবলী নির্ধারণ করে থাকে, সেটা 1987 সালে আইএসও 9000 নামে নির্দিষ্ট মান, যোগ্যতা, গুণাবলী নির্দিষ্ট করে দলিলদের প্রস্তাবনা হয়। তারা 1987 সালে আইএসও 9000 নামে তারা কোন একটা পণ্যের নির্দিষ্ট মান, যোগ্যতা, গুণাবলী ইত্যাদি নীতিমালা নির্ধারণ করে তারা সেটা ছেড়েছে, যেটা অনুযায়ী প্রতিষ্ঠানগুলিকে সনদ পাওয়ার জন্য এই ক্রাইটেরিয়াগুলি তাদেরকে মেনে চলতে হয়। বিএসটিআই কি সেটা? আমাদের দেশে যে কোনো পণ্যের বাজারে যে পণ্যগুলি আমরা বাজার থেকে গ্রহণ করে থাকি, আমরা প্রত্যেকটা পণ্যের গায়ে একটা ছোট্ট সিল দেখি যেটার মধ্যে লেখা থাকে বিএসটিআই বা বিএসটিআই অনুমোদিত। বিএসটিআইটা কি? বিএসটিআইটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটা প্রতিষ্ঠান।
আর যেটাকে বিএসটিআই মিনিংটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, যেটা বাংলাদেশে কোনো একটা পণ্যের মান নির্ধারণ করে থাকে, পণ্যের মান, পণ্য পরীক্ষা, মান নিশ্চিত করা, গুণাগুণ নিশ্চিত করা, পরিমাপটা নিশ্চিত করার জন্য যে প্রতিষ্ঠানটা নিয়োজিত সেটাকে আমরা বিএসটিআই আমরা বলে থাকি। অর্থাৎ আমাদের দেশে কোনো একটা প্রতিষ্ঠানকে বাজারে পণ্য ছাড়ার আগে কিন্তু বিএসটিআই অনুমোদন নিতে হবে। আমরা কিছু কিছু পণ্য আছে আমরা কিন্তু যাচাই বাছাই ছাড়া বাজার থেকে ক্রয় করতে পারি, চাউল ডাল মাছ তরকারি আমরা বাজার থেকে, কিন্তু আমরা যখন আগে কোনো একটা প্যাকেটজাত পণ্য ক্রয় করবো তখন কিন্তু আমরা বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্যগুলিকে আমরা যথাযথ মানসম্মত হিসেবে বলবো না বা ধরবো না বা ক্রয় করবো না। কেন? যেটা বিএসটিআই অনুমোদন নাই সেটাকে গুণাবলী মান নির্ধারণের কোনো নির্দিষ্ট পরিমাপ নাই, যোগ্যতা নাই। তাহলে বিএসটিআই স্বীকৃত পণ্যটাকে কিন্তু অবশ্যই বিএসটিআই নির্দিষ্ট যে মান, গুণ, ওজন, পরিমাপ, যে সমস্ত শর্তাবলীগুলি আছে, যোগ্যতাগুলি আছে, তাকে সে অনুযায়ী তাকে তার কার্যক্রমটাকে পরিচালনা করে বাজারে বিএসটিআই অনুমোদন সাপেক্ষে সেটাকে বাজারে ছাড়তে হয়। সেজন্য বিএসটিআই কি করে, বাংলাদেশের সমস্ত পণ্যগুলি বাজারে যে কোনো ধরনের পণ্য, ধরো তুমি আমরা বলতে পারি বিভিন্ন মশলা গুঁড়া বলতে পারি, ওষুধের কথা বলতে পারি, টিনের কথা বলতে পারি, রডের কথা বলতে পারি, যে কোনো পণ্যের ক্ষেত্রের মধ্যে বিএসটিআই তোমার অনুমোদন লাগবেই। কেন? ধরো তোমাকে রডের ক্ষেত্রে তোমার বিএসটিআই অনুমোদন কেন আছে জানো? বলতে তোমাকে বললো যে এটা এত সুতার বা এত গ্রেডে, কিন্তু এখন সেটা এত সুতার বা এত গ্রেডে না। টিনের ক্ষেত্রে তোমার এত এমএম বলা হলো, 22 এমএম, 18 এমএম, 20 এমএম বা 20 এমএম, দেখা গেল সেটা যথাযথ এমএম নেই। এই কোন একটা পণ্যের নির্দিষ্ট মেয়াদ আছে, দেখা গেল কিন্তু যদি মেয়াদের নির্দিষ্ট মেয়াদের তারিখ উত্তীর্ণ তারিখগুলি পণ্যগুলি যদি বিএসটিআই না থাকে সেটা বাজারে ছাড়বে, বা যে গুণাগুণ বা যে রাসায়নিক যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা উৎপাদন করার কথা যদি অনেক সময় দেখা যায় সেটা উৎপাদন সেভাবে করা হয় না, সেক্ষেত্রে বিএসটিআই কি করে সেটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বাজার থেকে সেটা তুলে নিতে বাধ্য করে থাকে। সেই জন্য যে কোনো প্রতিষ্ঠানের পণ্যটাকে উৎপাদন পরবর্তী পর্যায়ে বাজারজাতকরণ করার জন্য বিএসটিআই প্রয়োজন পড়ে। ঠিক আছে, আজকে এতটুকুই। তোমরা যেগুলি আলোচনা হলো যেগুলি আলোচনা হয় না সেগুলি বাড়িতে বসে আরো দেখে নেবা। ক্লিয়ার? খুদা হাফেজ।